যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি সিলেট শহরে একটি পাড়াতেই আছি। জীবনে পার হয়েছে 18টি বসন্ত। 18 বছরের এই ছোট্ট জীবন অনেক কিছুর পরিবর্তন হতে দেখলেও আমার পাড়ার এক প্রান্তে থাকা একটা দোতলা বাড়ির কোনো পরিবর্তন হতে দেখেনি। ছোটবেলা থেকেই এই বাড়িটির প্রত্যেকটি জানালা খোলা দেখে আসছি। এই সুন্দর ছিমছাম অথচ ভয়ঙ্কর বাড়িতে কেউ থাকে না, এবং কেন থাকে না এটা ভেবে ছোটবেলায় বেশ অবাক হতাম। এই বাড়িটিকেই আজকে ঘটনার প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট বলতে পারেন। আজকের ঘটনাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে শোনা নয়, আমার পাড়ার বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনের মুখ থেকে শুনেছি এই বাড়ি সম্পর্কে। এই ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি। এভাবে বাড়িটিকে ঘিরে ঘটা বেশ কিছু ঘটনা জোগাড় করে তা সংকলিত করে পাঠালাম। নিজের মতো করেই লিখলাম। ঘটনার পুরোটাই ঘটেছে আমার জন্মের আগে। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে মার্জনা করবেন। যাই হোক, গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে ঘটনায় যাওয়া যাক। 1999 সাল। আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত 6 শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন। তাদের ছিল একটি মেয়ে। নতুন বাড়িতে ওঠার পর 4-5 মাসের মধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন। মেয়েটির বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না। শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী। সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাতো। পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এক সময় অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে। তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে ওৎ পেতে থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে। তারপর সে সমস্ত টাকা পয়সা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাবা মা ও মেয়ের গলিত লাশ আবিষ্কার করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবেই রেখে শুধু গেটের তালা দিয়ে বাড়িটা সিলগালা করে চলে যায়। ঘটনা 1। প্রায় 6 মাস পর ওই বাড়িটির ঠিক পাশের টিন শেড বাড়িটি বিক্রি করে দেওয়া হয়। এবারে এক দম্পতি বাড়িটি কিনে নেন এবং ওই টিন শেড বাসা ভেঙে 3 তলা দালান নির্মাণ করেন। তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকত। অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায়। বাড়ি পুরোপুরি রেডি, শুধু রং বাকি। বাড়ি রং করতে মাত্র 2 জন রং মিস্ত্রি আসায় রং করতে তুলনামূলক বেশি দিন লাগছিল। একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয়। মাঝরাতে ঘুমোতে যাবার আগে কোনো এক রং শ্রমিক সিগারেট খাবার ইচ্ছে হলো। সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায়। ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা না নিভিয়েই ওই পুরনো ভবনে ছুড়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে ওঠে সেই শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা, পাশের জন নেই। সে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায়। গিয়ে আবিষ্কার করলো তার সাথে শ্রমিকটি প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে। ঘটনা 2। পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে। তাদের 2 ছেলে। বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো আর ছোট ছেলে ছিল উচ্চ মাধ্যমিকের ছাত্র। ছোট ছেলেটি বিড়াল খুব ভালোবাসত এবং বাড়িতে 3-4টি পোষা বেড়াল ছিল। একদিন ওই বেড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোণায় থাকা টবে গিয়ে একটা ছোট গাছে চড়ে লাফঝাপ করছিল। বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টব সহ ওই বাড়ির বিড়ালটি পিছলে ছাদ থেকে ফসকে পড়ে যায়। ওই সিলগালা করা বাড়ির আঙিনায় তারা গিয়ে পড়ে। সাথে সাথে ওই বিড়ালগুলো প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। সে কেবল এক মুহূর্তের জন্য। এক মুহূর্ত পরে সব থেমে যায়। চিৎকার শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে, কোথাও পায় না। পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক 1 হাত সামনে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে। লিসেনার্স, আপনারা জানেন আমাদের এই টপ ভূত এফএম চ্যানেলটি কতটা ভালোবাসার একটি চ্যানেল এবং আপনাদের মতো কত লক্ষ লক্ষ মানুষ এই চ্যানেলটিকে ভিজিট করে। লিসেনার, আপনারা দেখেছেন আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কেননা আমার সাথে কিছু মানুষ
সমস্যার সৃষ্টি করেছেন, সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছি। এখন থেকে নিশ্চিতভাবে প্রতিদিন আরজে রাসেল ভাইয়ার বাছাইকৃত ঘটনাগুলো আপনারা পেয়ে যাবেন টপ ভূত এফএম রাত 10টায়। আপনারা সবাই সাথে থাকবেন, আগের মতো ভালোবাসবেন। চলুন আমরা চলে যাই ঘটনাতে। খুব যত্ন করে সারি করে গুছিয়ে 3টি বিড়ালের লাশ। প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মোটকে মারা হয়েছে। যেটা আরো আশ্চর্যের বিষয় সেটা হলো বিড়ালগুলোর শরীরে এক ফোঁটা রক্তও নেই। শুকনো ঠনঠনে জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় 3টি বিড়াল খুব আরাম করে ঘুমোচ্ছে। অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে। বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না। ঘটনা 3। ঘটনা 1 বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই 3তলা বিল্ডিং। এই বিল্ডিং এ একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে। সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী, তাদের কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ে এবং 80 বছরের এক দাদু। এছাড়াও এক যুবক ভৃত্য ছিল যার কাজ ছিল সর্বক্ষণ বৃদ্ধের খেয়াল ও যত্ন রাখা। ভৃত্যটি কাজকর্ম ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাবার ফন্দি আঁটছিল। কিছুদিন পর ভৃত্য একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা পয়সা ও সোনাদানা সরিয়ে ফেলে। কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তা গিন্নির নজরে পড়ে যায়। এক নজর দেখেই স্বামী স্ত্রী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে পালাচ্ছে। তারাও ছেলেটিকে ধাওয়া করে। পালানোর পথ না পেয়ে চাকরটি শেষমেশ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলগালা করা বাড়িটির আঙিনায় পড়ল এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক 1 হাত সামনে পাড়ার লোকজন ভৃত্যটির মৃতদেহ আবিষ্কার করে, ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল। কিন্তু ভয়ের ব্যাপার হলো তার লাশটিও পুরোপুরি ফ্যাকাশে, একটুও রক্ত নেই, শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই। এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইল না। ঘটনা 4। এক সময় আমাদের এলাকায় ছিচকে চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল। সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে। পরপর 3টি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক। তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দেবেন। যেই ভাবা সেই কাজ। ওই বাড়ির পাঁচিল খুব বেশি উঁচু নয়, তাই কুকুরটিকে পাঁচিল টপকিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এবং তাড়াতাড়ি উঠলেন তিনি তার বাড়ির ছাদে কি হচ্ছে তা দেখার জন্য। তিনি দেখলেন কুকুরটি কিছুক্ষণ বাড়ির উঠোনে ঘোরাঘুরি করলো। হঠাৎ করে কুকুরটি গলা ছেড়ে বীভৎস রকমের চিৎকার শুরু করলো। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ানক কিছু একটা দেখলে কুকুর যেভাবে রিয়্যাক্ট করে সেটাই হচ্ছে। সেই বাড়িওয়ালা খুব ভয় পান, কারণ কুকুরটির সামনে তিনি কিছু দেখতে পাননি। তাহলে এমন কি দেখেছে কুকুরটি যে ভয় পাচ্ছে তা উনি ঠাহর করতে পারছিলেন না। কুকুরটি সর্বশক্তি দিয়ে দৌড়ে পাঁচিলের দিকে আসতে চাইল, কিন্তু পারল না। বাউন্ডারি ওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই কুকুরটি মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড জোরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। মুরগির গলা কেটে ফেললে যেভাবে ডানা চাপড়া থাকে এবং মারা যায়, ঠিক সেভাবে কুকুরটিও চিৎকার করছিল আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। পরদিন ভোরবেলা ওই বাড়িওয়ালা মর্নিং ওয়াক করতে বের হন। হাঁটতে হাঁটতে তিনি দেখেন তিনি যখন ওই বাড়িটির সামনে দিয়ে হাঁটছিলেন তখন ওই বাসার নারিকেল গাছ থেকে ঝুপ করে কি যেন একটা তার গায়ের ওপরে পড়ল, যা দেখে তিনি দেখা মাত্রই চিৎকার করে উঠলেন তারস্বরে এবং সেন্সলেস হয়ে যান। তার গায়ের উপরে যা পড়েছিল সেটা হলো তার সেই কুকুরের ছিঁড়ে ফেলা মাথা। ঘটনা 5। আমাদের পাড়ার প্রায় অর্ধেক পরিবার মণিপুরী আর বাকি অর্ধেক বাঙালি। জাতিগত সত্তা আলাদা হলেও আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। পাড়ার কিশোর বয়সের মণিপুরী ও বাঙালি ছেলেমেয়েরা মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। তখন কে সাহসী আর কে ভীতু সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সাগর নামে এক মণিপুরী কিশোর দাবি করল সে নাকি সব থেকে সাহসী। তখন সবাই তাকে প্রমাণ দিতে বলল। সাগর বলল সে নাকি ভুতুরে বাড়ির ভেতর ঢুকবে এবং সেখান থেকে বের হয়ে আসবে। সকলে তার এমন কথা শুনে আঁতকে উঠল। সবাই মিলে তাকে বারবার এই কাজ করতে নিষেধ করতে লাগলো। সবাই বলল যে অন্যভাবেও নিজের সাহসের প্রমাণ দেয়া যায়, কিন্তু সে জেদ করে রইল যে সে বাড়ির ভেতরে যাবেই। সবাই মিলে স্বীকার করে নিল সে সব থেকে সাহসী, কিন্তু সাগর গোঁ ধরে রইল ওই বাড়িতে সে যাবেই। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে চিতাবাঘের মতো দৌড় দিল ওই বাড়িটির দিকে। এক মুহূর্ত লাগলো সবার বুঝতে ও কি করছে। বোঝা মাত্রই সকলে মিলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ানো শুরু করলো। ততক্ষণে ও বাড়ির পাঁচিল পেরিয়ে ভেতরে চলে গেছে।
সকলের সম্মিলিত কোলাহল শুনে পাড়ার বিভিন্ন বাড়িঘর থেকে মানুষজন বের হয়ে আসতে লাগলো। সকলে ওই ভুতুরে বাড়ি পর্যন্ত আসার আগেই সে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। প্রায় সাথে সাথেই আর্তনাদ করে সাগর হাঁচড়ে পাঁচড়ে আবার দেয়াল বেয়ে ওই বাড়ির ভেতর থেকে রাস্তায় আসার চেষ্টা করতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছিল দেয়ালের ওপাশ থেকে কোনো একটা কিছু তাকে আটকে ধরে রেখেছে। গলা ফাটিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন অবস্থায় সাগরকে দেখার পরপরই পাড়ার কয়েকজন মিলে সাগরের হাত ধরে টানাটানি করতে শুরু করলো। বেশ অনেকক্ষণ দুপাশ থেকে টানাটানির পর সাগরকে সবাই মিলে শেষমেশ বাড়ি থেকে বের করে নিতে সক্ষম হলো। সেদিন থেকেই সাগর মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে। আজও সাগর তা মানসিক ভারসাম্যহীন হয়েই পড়ে আছে। ঘটনা 6। 1 বছরের মধ্যে পরপর এভাবে বাড়িটিকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলে পাড়ার সবাই নড়ে চড়ে বসেন এবং একটি সমাধানের আসার পরিকল্পনা করেন। রাঙামাটি থেকে একজন মহিলা অঘরী তান্ত্রিককে নিয়ে আসা হয়। তিনি এসে প্রথমে যা যা হয়েছে তার সবকিছু জেনে নিলেন। পরদিন পূর্ণিমা এবং সেই মাঝরাতে একটা মশাল জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে থাকেন। অনেকবার ঘোরার পর তিনি সবাইকে ঘুমিয়ে পড়তে বলেন এবং পরদিন সকাল 8টায় পাড়ার বড় মাঠে সবাইকে ব্যাপারটি জানাবেন বলে জানান। পরদিন 8টা, সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি হয় সেই রহস্য জানার জন্য। তান্ত্রিক এলেন। তিনি বললেন, তোমাদের পাড়ার ওই বাড়িটি থেকে এই সমস্যা দূর করা সম্ভব নয়, কারণ ওই বাড়িতে অর্ধ শতাধিক শক্তিশালী জিন মিলেমিশে বাস করে। এরা কখনো কারো ক্ষতি করবে না, কিন্তু যদি কোনো মানুষ বা প্রাণী ওদের শান্তি নষ্ট করে তাহলে ওরা সেই মানুষের ক্ষতি করবে, এমনকি মেরেও ফেলতে পারে। যেমন একদিন রাতে তোমাদের কারো বাসার একজন চাকর এখানে মারা গেছে। সে ছাদ থেকে লাফ দিয়ে বাড়িতে ঢোকার পর দৌড়াতে দৌড়াতে এখানে একটি বাচ্চা জিনকে পা দিয়ে পিষে ফেলে। সাথে সাথে সেখানকার জিনেরা মিলে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। তেমনি বিড়ালগুলোও সেখানে জিনকে আছড়ে দিয়েছিল বা কারো স্পর্শ লেগেছিল, সেই জন্য বিড়ালদের সাথেও এই দুর্গতি হয়। একটি সাধারণ জিনকে কাবু করাই অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার, আর এখানে তো 50টিরও বেশি শক্তিশালী জিন। যদি আমি এদের কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি, কয়েক পলকের মধ্যে আমাকে সহ এই পাড়ার সকলকে মেরে ফেলারও ক্ষমতা রাখে ওরা। কাজেই আমার মনে হয় সব থেকে ভালো হয় যদি তোমরা কখনো ওদের বিরক্ত না করো। কেউ আর কোনোদিন ভুলেও ওই বাড়ির সীমানার ভেতরে ঢুকবে না বা ওই বাড়িতে কোনো কিছু ফেলবে না। যেভাবে বাড়িটা আছে সেভাবেই থাকুক, তাহলেই সবার মঙ্গল। এই বলে সেই অঘরী তান্ত্রিক চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত সেই বাড়িটি ওইভাবেই পড়ে আছে। দীর্ঘ 21 বছরে এই বাড়িতে আর কখনো কারো পা পড়েনি। এই ছিল আমার হ্যালোইন স্পেশাল পর্ব উপলক্ষে ঘটনা। দীপ্ত সিলেট, তারপরে তিনি তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস শেয়ার করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত ময়মনসিং থেকে এবং তিনি লিখেছেন, আমি মোহাম্মদ সাবিত আলম, ঘটনাটি ময়মনসিং থেকে লিখছি। আজ আমি আপনাদের সাথে আরো একটি ঘটনা নিয়ে আবারও ফিরে এসেছি। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত বড় ভাইয়ের এক্স কলিগের কাছে। আমি আর কথা না বাড়িয়ে ঘটনার প্রেক্ষাপট ও সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 3-4 সপ্তাহ আগে আমি সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা করতে চাই। ব্রহ্মপুত্র নদের ধারে সিঁড়িতে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম আমরা, আমি আর বড় ভাই আর বড় ভাইয়ের এক্স কলিগ। আমার বড় ভাইয়ের কলিগের নাম রেজওয়ান। কিছুটা সময় আড্ডা দিতে দিতে রেজওয়ান ভাইয়ের ফোনে একটা কল আসে আর উনি রিসিভ করে কথা বলেন। কথার ফাঁকে উনি যা বলছিলেন তা কিছুটা এমন শোনাচ্ছিল, জি আম্মু, হুজুরের পরে কি বলেছেন? আচ্ছা, ইনশাআল্লাহ আসর কেটে গেছে। ওনার এই কথা শুনে আমিও বড় ভাই কিছুটা কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞেস করি, আসর কেটে গেছে বলার কারণ কি? উনি শুরুতে বলতে চাইলেন না, কারণ উনি চাইছিলেন না ওনাদের সাথে যা ঘটেছিল সেটি মনে করতে। কিন্তু পরিবেশটা এমনই ছিল যে উনি আমাদের জোড়াজুড়িতে শেষমেশ বললেন, ঠিক আছে ঠিক আছে, সংক্ষেপে বলবো, আর আমার কথার মাঝে কোনো কথা বলবো না। চা নিয়ে আসো। বলছি। আমি দুই বড় ভাইয়ের জন্য চা আনতে চলে যাই। 5-6 মিনিট পরে চা নিয়ে ফিরে এসে দুজনের হাতে 2টি কাপ দিয়ে আমি সিঁড়ির ওপর বসে পড়লাম। এরপর রেজওয়ান ভাই ওনার কথা শুরু করলেন। একটা কথা একটু বলে নিতে চাই, আমি যখন ঘটনাটি শুনছিলাম তখন নদীর ওই পার থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক ভেসে আসছিল, আর চারপাশে ঝিঝি পোকা
আর ব্যাঙের ডাক যেন পরিবেশটাকে একেবারে ঘটনা শোনার জন্য তৈরি করে রেখেছিল। আপনারাও ইম্যাজিন করুন আর ঘটনাটি শুনুন। চলে যাই রেজওয়ান ভাইয়ের ঘটনায়। ঘটনাটি উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে লিখে উপস্থাপন করার চেষ্টা করছি। ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। ঘটনাটিতে কয়েকটি চরিত্র আছে, তাই সবাইকে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। বলছেন রেজওয়ান ভাই, আমি তখন বরিশাল বিভাগের একটি কুরিয়ার সার্ভিসে কাজ করি। চাকরিটা ভালোই ছিল, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে রোজ একই ধরনের রুটিন। এভাবে আস্তে আস্তে আমিও আমার কলিগরা যেন হাঁপিয়ে উঠছিলাম। কিন্তু এই একঘেয়েমি কেটে যায় কোরবানি ঈদের ছুটিতে বাড়ি গিয়ে। এছাড়াও ঈদের 2 দিন পরে 6 জন মিলে একটি ট্যুরও দেই আমরা রিফ্রেশমেন্টের জন্য। ট্যুর থেকে ফিরে প্রায় 4 দিন আমি বাড়িতেই ছিলাম। 1 বছর 9 মাসের মতো হবে আমার বিয়ে হয়েছে, কিন্তু ওয়াইফের সাথে বেশি সময় স্পেন্ড করতে পারিনি দূরে চাকরি করার জন্য। যথারীতি ঈদের ছুটি শেষ হয়ে যায় আর আমিও আমার কলিগ সবাই আমাদের চাকরির স্থানে আবারও যোগদান করি। বলে রাখা ভালো যে আমি বরিশালে একটি মেসে থেকে চাকরি করতাম। মেসের একটি রুম আমি একাই নিয়ে নিয়েছিলাম আমার প্রাইভেসির জন্য। মেসের আর বাকিরা অবশ্য আমার কলিগের মাঝেই 2-3 জন ছিল। ওনারাও সিঙ্গেল রুম করেই থাকতেন, যেহেতু সবাই চাকরিজীবী। বাড়ি থেকে মেসে ফেরার পর কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মেসে আমার বাজারের ডেট পড়ে। আমার রুটিন মতো আমি বাজারের দিকে রওনা হলাম। বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে এক বৃদ্ধ চাচার কাছে আমি দেখলাম মোটামুটি বড় সাইজের ইলিশ মাছ দেখে মনে মনে ভাবলাম, এহে, কতদিন খাই না, দেখি যদি একটা নিতে পারি। এই ভেবে আমি চাচার দিকে এগিয়ে গিয়ে চাচাকে জিজ্ঞেস করলাম, কি চাচা, ইলিশ কত করে দিচ্ছেন? উত্তরে উনি বললেন, স্যার 200 টাকা কেজি। ওনার এই দাম চাওয়া কথা শুনে আমি ভ্যাবাচাক খেয়ে যাই আর ভাবতে থাকি, কি বলে 500 টাকার উপরে দাম আর উনি 200 টাকা চাচ্ছে? মনে হয় বোকা, একটু দামাদামি করি। এই বলে আমি চাচাকে বললাম, কি বলেন চাচা, 100 টাকা করে দিয়েন, দিলে কয়েক কেজি নিব, চলবে? উনি আমার দিকে হাসি ভরা মুখে তাকিয়ে বললেন, যান স্যার, আপনি দিনের প্রথম খদ্দের, যান 90 টাকা করে রাখুন। আমি মনে মনে নিজেকে অনেক বড় ভাবতে থাকি আর এদিক ওদিক তাকিয়ে ওনাকে 5 কেজি মাছ মাপতে বলি, এই ভেবে যে ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে আর দামটা একেবারেই সস্তা। অনেক বড় দাও মেরেছি আজকে। চাচা মাছ মাপছিলেন, এমন সময় আমার ফোনে আমার মেসমেটের কল আসলো। আমি ফোন ধরতেই সে আমাকে জিজ্ঞেস করলো আমি মেইন দরজার চাবি নিয়ে এসেছি কিনা। আমি বললাম, হ্যাঁ, আমি চাবি নিয়ে এসেছি। সে তখন আমাকে জানালো যে ভুলে চাবি নিয়ে বের হইনি, তাই আমি যেন সন্ধেবেলা তার সাথেই বাড়ি ফিরি। আমিও সম্মতি দিয়ে ফোন রেখে মাছওয়ালা চাচার দিকে তাকাই, কিন্তু আমি সেখানে মাছের ঝুড়ি আর মাছওয়ালা চাচাকে দেখতে পাই না, বরং তার পাশে দেখতে পাই কয়েকজন যুবক মাছ বিক্রেতাকে, যে ইলিশ মাছ মাপছিল তারই পাল্লায়। আমি ওনাকে দেখে ভাবলাম যে চাচা হয়তো বাথরুমে বা অন্য কোথাও গেছে, তাই এই যুবক মাছ বিক্রেতাকে মনে হয় মাছ মাপতে দিয়ে গেছেন। আমার ভাবনা শেষ হতেই মাছ বিক্রেতা আমার ব্যাগে মাছ ঢেলে টাকা চাইলেন। আমি 5 কেজি 90 টাকা করে ধরে 450 টাকা দিলাম, কিন্তু এই 450 টাকা দেখে সে আমাকে বলল, 8 টাকা কই স্যার? আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছেন, চাচা তো 90 টাকা কেজি করে বলছিলেন, সেই অনুযায়ী 450 টাকাই হয়। আমার কথা শুনে মাছ বিক্রেতা আমাকে বদ্ধ উন্মাদ ভেবে বলতে লাগলো, স্যার কি স্বপ্ন দেখতেছিলেন? 500 টাকা কইরা তো 2500 টাকা হয়, আর আপনি আমাদের 450 টাকা দিতেছেন, এইটা তো 1 কেজিরও দাম না। আমি ওনাকে এবার ধমক দিয়ে বলি, আরে থামেন তো, চাচা কোথায়? যার সাথে দাম দর করেছিলাম ওনাকে ডাকেন। মাছ বিক্রেতা তখন অন্য মাছ বিক্রেতাদের দিকে তাকাচ্ছিলেন আর আমাকে এসে হঠাৎ বলল, স্যার এখানে কোনো বুড়া চাচা নাই, আমরাই রোজ এখানে মাছ বেচি। আপনি এইখানে আয়সা আমার ঝুড়ির পাশে দাঁড়ায়া নিজে নিজেই কি সব বলতেছিলেন, আর হঠাৎ কইরাই 5 কেজি মাছ মাপতে বলে ফোন হাতে সামনে আগায় গেছিলেন। ওনার কথা শুনে আমি নিজের কান আর চোখে বিলিভ করতে পারছিলাম না, কিন্তু অগত্যা আমাকে 2500 টাকা দিয়েই 5 কেজি ইলিশ আনতে হলো। সেদিন
আমি আর অফিস করিনি। সারাদিন এই মাছের ঘটনাটা ভাবছিলাম আর প্রচন্ড মাথা ব্যথায় ভুগছিলাম। সন্ধ্যার পরে সবাই ফিরে এসে দেখে আমি 5 কেজি ইলিশ নিয়ে ফিরে এসেছি, আর এটা দেখে ওরা আমাকে বকাবকি করে কিছুটা। আমি মন খারাপ করে একটু জলদি সেদিন শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমার দরজায় কেউ নক করলো। কয়েকবার নকের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলে আমি প্রচন্ড মাছের গন্ধ অনুভব করতে থাকি আর দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, কে কে বাইরে? এত রাতে কি চাই? তখন দরজার বাইরে থেকে আমি যে শুনতে পাই, সেটি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি শুনতে পাই সেই বৃদ্ধ চাচার কণ্ঠে কেউ আমাকে বলছে, স্যার, ও স্যার, মাছ নেবেন না? ইলিশ মাছ 5 কেজি মাইপা রাখছি আপনার জন্য। নেন নেন নেন। কি হলো স্যার, নিবেন না? নিয়ে যান, মাছ নিয়ে যান। এই কথা শুনে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলে আমার রুমে আবার নক হয়। আমি আমার কলিগদের গলার আওয়াজ শুনি। দরজা খুলতে যেতে যেতে আমি ভাবি যে আমি হয়তো ভুল শুনছিলাম বা যা ভাবছিলাম সেটা ভুল ভাবছিলাম। এরপর দরজা খুলতেই ওনারা ভেতরে এসে আমাকে বলে, কি ব্যাপার রেজন ভাই, চিল্লাচ্ছেন কেন? আর আপনার রুমে এত বাজে মাছের গন্ধ কেন? ওনাদের এই কথা শুনে আমি আকাশ থেকে পড়ি। আরে, ওনারাও মাছের গন্ধ পাচ্ছেন? তাহলে সমস্যাটা কি হলো? আমি তো তাহলে ভুল শুনছি না মনে হয়। কি হচ্ছে এসব? এরপর আমার মেসমেটরা আমাকে পানি খাইয়ে শান্ত করেন আর আমার কথা শুনে বলেন যে সব আমার মনের ভুল। আর এরপর তারা আমার ঘর থেকে নিজ নিজ ঘরে চলে যান। আমিও বিষয়টাকে মনের ভুল ভেবে আবার ঘুমানোর চেষ্টা করি। যখন হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি, তখনই আমার রুমের চারপাশ থেকে ফিস ফিস প্রতিধ্বনি শুনতে পাই। মাছ, মাছ, ইলিশ মাছ। নেবেন না, নেবেন না স্যার। আপনাকে নিতেই হবে, দাম করেছেন, এখন না নিলে খারাপ হবে। মাছ নেবেন না স্যার, ইলিশ মাছ। এমন ভাবে শব্দটা হচ্ছিল যেন মনে হচ্ছিল আমি কোনো হরর মুভির থিয়েটারে, আর চারপাশ থেকে হরিফিক সব সাউন্ড ভেসে আসছে। আমি আবার ঘুমিয়ে পড়ি। রুমের লাইট জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:15 বাজে। ঘুম থেকে উঠে ঘড়ি দেখার সাথে সাথেই আমি আবার বিছানায় পড়ে যাই। আমার চারপাশ ব্ল্যাক আউট হয়ে যায় আর আমি দেখতে পাই যে আমার রুমে আমি বিছানায় বসে, আর আমার বারান্দার দরজার সামনে সেই মাছ বিক্রেতা দাঁড়িয়ে। সে আমাকে খুব কঠিন গলায় বলছে, স্যার, মাছ তো আপনাকে নিতেই হবে। যদি নেন আপনি বেঁচে যাবেন, আর না নিলে কেউ বাঁচবে না। আমি তাকে বললাম যে আমি মাছ নেব না। তখন সে আমাকে বলল, নিবি না? ঠিক আছে, এবার দেখ কি হয়, দেখে নিস তুই। এই কথা বলে সেই মাছ বিক্রেতা মনে হলো হাওয়ায় মিলিয়ে গেল। আর আমারও মাথায় কিছু ছিল না, আমি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার পাশে একজন মেসমেট বসে আছে, আর আমি চোখ খুলতেই সে আমাকে দেখে আলহামদুলিল্লাহ বলল। আমার বিছানার সামনের দেয়ালের অ্যানালগ ঘড়ি থাকায় আমি দেখলাম 5:50 বাজে, অর্থাৎ ভোর। কিন্তু আমার মেসমেট আমাকে যা বলল তাতে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আসলে সময়টা ছিল সন্ধ্যা 5:50, অর্থাৎ আমার জীবন থেকে 14টি ঘন্টা গায়েব হয়ে গেছে। আমার মেসমেটদের বক্তব্য ছিল যে আমি দুপুর অব্দি রুমের দরজা না খোলায় তারা বাড়িওয়ালার কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে দেখে আমি মেঝেতে পড়ে আছি আর আমার হাতে মাথের আঁশ লেগে আছে। এরপর থেকে তারা আমাকে বিছানায় উঠিয়ে আমার হাত পরিষ্কার করে রান্নাঘরে খাবার রান্না করতে গেলে দেখে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের হয়ে মেঝেতে পড়ে আছে, আর একটা মাছের গায়ে কোনো আঁশ ছিল না। এই দেখে তারা কিছুটা অবাক হয়, আর আমার হাতে মাছের আঁশ দেখে রান্নাঘরে আঁশবিহীন মাছ, এসব তারা মিলানোর চেষ্টা করে কিন্তু মিলাতে পারেনি। এর মাঝে আমি কিছুটা মানসিকভাবে স্ট্রেসড হয়ে যেতে শুরু করি, কারণ হঠাৎ এই জিনিসগুলো আমার কাছে খুব আনইউজুয়াল লাগছিল। আর আগেও কখনো আমার সাথে এমন কিছু হয়নি। ভয়ও পাচ্ছিলাম, মানসিক আঘাতও পাচ্ছিলাম একই সাথে। এরপর সন্ধেবেলা আমার মোবাইল একটা ফোন আসে। ফোনটি ছিল আমার আম্মুর। ফোন ধরতেই আম্মু বলেন যে আমি খুব জলদি যেন বাড়ি ফিরে আসি। আমি কারণ জিজ্ঞেস করলে আমার আম্মু আমাকে কিছুই বলে না, ফোন কেটে দেয়। আমি বাড়ি যাবার জন্য বাসের টিকিট কাটতে যাই, কিন্তু সেদিন টিকিট না পেয়ে পরের দিন রাতে বাসের টিকিট কেটে নেই। অফিসের বসকে অনেক কষ্টে ছুটি দেওয়ার কথা রাজি করিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে যে সকল দৃশ্য দেখি তা কল্পনার বাইরে। আমার স্ত্রী মায়েশা, সে অসুস্থ, তার চোখের নিচে কালি পড়ে গেছে, হাত পা শুকিয়ে গেছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু আমাকে যা বললেন তা ওনার ভাষাতেই বলছি।
তুই বরিশাল চলে যাবার কিছুদিন পর রাতের বেলা আমরা সবাই ঘুমিয়েছিলাম অন্যান্য দিনের মতোই। শেষ রাতের দিকে খুব জোরে চিৎকারের আওয়াজ পাই আমরা। শুরুতেই বউয়ের ঘরে গিয়ে দেখি বউ নেই। এরপর সারা বাসা খুঁজে শেষমেশ ছাদে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার মুখে পানি ছিটিয়ে হাত পা মালিশ করে তার জ্ঞান ফেরানো যায়। কিন্তু জ্ঞান ফিরতেই সে সবার আগে যে কথাগুলো বলে সেগুলো হলো, মাছ 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 খাবো, ওকে বল আমার জন্য ইলিশ মাছ আনতে, ও আমাকে মাছ দিয়েছে, ও কেন নেয়নি মা, কেন? এসব বলে তোমার বউ বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তাকে শান্ত করে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিই আমি। কিন্তু সকালে ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করি ও কেন রাতে ছাদে গিয়েছিল। কিন্তু মায়েশা একেবারে অবাক হয়ে বলে, কি বলছেন মা, আমি রাতে সেই যে বিছানায় ঘুমিয়েছিলাম, এই কেবলই উঠলাম। এই কথা শুনে আমি মায়েশাকে আর কিছু বলি না। এর পরের দিন সন্ধ্যা হতেই মায়েশা ছাদে চলে যায়। শুরুতে ভেবেছিলাম যে তোমার সাথে রোজ বিকাল সন্ধ্যায় ছাদে যাওয়ার অভ্যাস ছিল, কিন্তু তোমাকে মিস করে তাই হয়তো ছাদে যায়। কিন্তু সন্ধ্যায় ছাদে যাওয়া আমার পছন্দ ছিল না। ভেবেছিলাম 2-1 দিন পর ও নিজেই যাওয়া বন্ধ করে দেবে, কিন্তু না, ওর ছাদে যাওয়া, সময় কাটানো আরো বাড়তে লাগলো। ওর শারীরিক পরিবর্তন হচ্ছিল, ও শুকিয়ে যাচ্ছিল। সারা রাত দিন ঘুমালেও চোখে নিচে কালি পড়ছিল। গত পরশু সন্ধ্যায় মায়েশা ছাদে যাচ্ছিল, তখন আমি ওকে ছাদে যাওয়ার জন্য আটকালে মায়েশা আমাকে হাতের ইশারায় আমার কান ওর মুখের কাছে নিয়ে আসে। ও ফিসফিস করে বলতে লাগলো, না 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 না, এই ভুল করিস না বুড়ি, কবর দেখবি, যেতে দে না, দে না, আমি একবার ওকে দেখবো বুড়ি, যেতে দে আমায়। এই কথা বলে মায়েশা সেদিনের মতো আবার বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। এরপর সে ছাদে চলে যায়। রাতের বেলা ঘরে ফিরে মায়েশা তোমার বোনের ঘরে যায়। তোমার বোন তখন তার রুমে টেবিলে বসে পড়ছিল। মায়েশা তোমার বোনের চেয়ারের পেছনে দাঁড়িয়ে তোমার বোনের কাছে মুখ নিয়ে অত্যন্ত আস্তে আস্তে বলে, বুড়িটাকে মেরে ফেল, ও আমাকে ছাদে যেতে দিতে চায় না, বুড়িটার কবর খুলে রেখেছি, যা মেরে ফেল। এই কথা শুনে তোমার বোন মায়েশার দিকে তাকিয়ে চিৎকার দেয়। আর তার রুমে গিয়ে দেখি মায়েশা তোমার বোনের গলা টিপে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে বলছে, কেন কথা শুনিস না তোরা কেউ? বুড়িটাও শোনে না, তুইও না, 1, 2, 2টা কবর হয়ে গেছে, দেখবি দেখবি। এসব বলতে বলতে মায়েশা নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা তাকে বিছানায় শুইয়ে দেই আর তোমার বোনকে জিজ্ঞেস করি কেন মায়েশা তার গলা টিপে ধরেছিল। তোমার বোন তখন আমাদের জানায় যে মায়েশা তাকে যে বলেছিল, মায়েশার দিকে যখন তাকিয়েছিল তখন মায়েশার চেহারায় নাকি অদ্ভুত শয়তানি ছাপ ছিল, তাই সে ভয়ে চিৎকার দিয়েছিল। একটু পরে মায়েশার জ্ঞান ফিরলে সে উঠে বসে, তোমার বাবাকে আর তোমার বোনকে একসাথে কাছে ডাকে আর আমাদের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলতে থাকে, মাছ এসেছে, মাছ, আমার নদীতে মাছ এসেছে, আমি মাছ শিকার করব, মাছকে ডাক বুড়ি ডাক। এসব বলা শেষ হলে সে চিৎকার দিয়ে ওঠে, জ্ঞান হারায় আর তোমাকে ফোন করি। ডাক্তার এসে বলেছে সে খুব স্ট্রেসড আর মানসিক তাড়নায় আছে মেয়েটা, কিন্তু স্ট্রেসের কারণ কি সেটা মায়েশা ডাক্তারকে বলে না। সে ডাক্তার সাথে কোনো কথাই বলেনি। এরপর ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে যান। এবার বল আমি কি করতে পারি? আমার মায়ের মুখে সব শুনে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করি যে মায়েশার পরিবারকে এসব জানানো হয়েছে কিনা। আম্মু বলেন যে আমার সাথে কথা বলে মায়েশার পরিবারকে জানানোর অপেক্ষায় ছিলেন ওনারা। আমি আম্মুকে বলি এখনই জানানোর কোনো দরকার নাই। আম্মু আমাকে কারণ জিজ্ঞাসা করলে আমি ওনাকে কিছু না বলে রুমে চলে আসি। কি বলতাম আম্মুকে? আমার জন্য সব হচ্ছে, আমার ভুলের জন্য আমার স্ত্রী এই অবস্থা। আপনারা ভাবছেন আমার কি দায় এখানে? শুনুন তবে ঘটনার শুরুটা একটু মনে করুন। কোরবানি ঈদের পর দেয়া আমাদের ট্যুর, আমার কলিগ মেহেদি ভাইয়ের গ্রামের বাড়ি এলাকার কাছাকাছি ট্যুরে আমরা গিয়েছিলাম। সেই ট্যুরে গিয়ে মেহেদি ভাই আমাদের একদিন রাতের বেলা একটি স্পিরিট কলিং প্রসেসের কথা বললেন আর এও বললেন যে আমরা চাইলে ট্রাই করতে পারি। আমি সব বিলিভ করি না এবং বিলিভ না করার কারণে বলেছিলাম যার এসব ফালতু, স্পিরিট বলে আবার কিছু হয় নাকি, দেখেন আপনারা ট্রাই করে। সবাই রাজি হলে মেহেদি ভাই একটি পুরনো বই বের করে মেঝেতে একটি তারকা এঁকে তার চারপাশে 4 জনকে বসিয়ে দেন। একে অপরের হাত ধরেছিল তারা। আমরা 6 জন ছিলাম। আমরা
আমার এক কলিগ খুব ভয় পাওয়ায় সে এক্সপেরিমেন্টে অংশ নেয়নি। এরপর মেহেদী ভাই মাটিতে বাটির শুকনো পাতা আর কি সব দিয়ে আগুন জেলে ধোয়া তৈরি করে স্পিরিট কল করলেন। 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা পার হলেও কিছু হয় না। আর জিনিসটাকে ফেক ভেবে আমি আমার 2 হাত ছেড়ে উঠে পড়তেই মেহেদী ভাই আমাকে ধমক দিয়ে বলেন, রেজওয়ান, তুমি নিয়ম ভাঙবে না, নিয়ম ভাঙলে ক্ষতি হবে, বসে যা, আয়। ওনার এই কথা শুনে আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যাই এবং বারান্দায় বসে সিগারেট খেতে লাগলাম। এরপর আমাদের মাঝে কথাবার্তা তেমন হয়নি, আর আমরাও এই বিষয়টা ভুলেই গিয়েছিলাম। কিন্তু এবার আমার মাথায় আসলো এই ট্যুরের কিছুদিন আগে আমার সাথে মাছ নিয়ে এই ঘটনার কথা, আর আমার ওয়াইফের সাথে সেই মাছ নিয়ে ঘটনা। তাহলে অবশ্যই সেই এক্সপেরিমেন্টের কারণে কোনো খারাপ কিছু আমার পিছু নিয়েছে, যা আমার ওয়াইফের ক্ষতি করতে চাচ্ছে। আমি আমার মা বাবাকে এসব কি করে বলতাম, আপনারাই বলুন। এর পরের দিন আমি এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। উনি আমাকে বকাচকা করেন আর বলেন যে এসব হারাম কাজ করে বিপদ ডেকে আনলে উনি সাহায্য করবেন না। এরপর উনি আমাকে আরেকজন হুজুরের একটি ঠিকানা দিয়ে সেখানে যেতে বলেন। আমি সেদিনই সেই হুজুরের কাছে যাই আর দেখা করে সব জানাই। উনি সন্ধ্যায় আমাকে নিয়ে আসন করবেন বলে জানান। মাগরিবের আজান হলো। আমি আর হুজুর একসাথে নামাজ পড়ে ওনার ঘরে গিয়ে আসনে বসলাম। হুজুর আমার 2 হাত ধরে দোয়া পড়ছিলেন আর ফু দিচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ আমার হাত ছেড়ে দিয়ে উনি বললেন, রেজওয়ান ভাই, আপনি যা ভাবছেন সেটা একেবারে 100% ভুল। সেদিন ওই এক্সপেরিমেন্টে কোনো জিন হাজির হয়নি, আর আপনার সাথে যা হয়েছে তা কিছুই ওই এক্সপেরিমেন্টের ফল না। হুজুরের মুখে সব শুনে আমি ওনাকে জিজ্ঞেস করি, তাহলে আসল সমস্যা কি? আমার কথা শুনে হুজুর বলেন, আমার বাসায় না গেলে উনি বুঝতে পারবেন না, আর আমার বাসায় যাবার আগে কিছু প্রস্তুতি আছে ওনার, যা ওনার করতে 3-4 দিন সময় চাই। এরপর ওনাকে সময় দিয়ে ওনার ফোন নাম্বার নিয়ে বাড়ি ফিরে আসি, আর আম্মু আব্বুকে বলি মাইশার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে। আমার আম্মু আব্বু মাইশার পরিবারের সাথে যোগাযোগ করতে সেখান থেকে উঠে আসে আরো এক চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য? শুনুন মাইশার মায়ের ভাষায়। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর মাইশার বাবা। আমাদের মেয়ের বয়স যখন 10 বছর ছিল তখন তার একটি মানসিক রোগ দেখা দেয়। সে নিজে নিজে কথা বলতো, লেখাপড়া করতো না, আমাদের সবাইকে মারবে বলে চড়াও হয়ে যেত। অনেক হুজুর কবিরাজ তদবির করেছি আমার মেয়ের, কিন্তু সে ভালো হচ্ছিল না। অবশেষে একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হলে সে বলে এই রোগটা খুবই রেয়ার কেস, লাখ মানুষের মাঝে একজনের হয়। নিজেকে ভুলে গিয়ে অন্যের মতো আচরণ করা, ভায়োলেন্স, আর এরপর সব ভুলে যাওয়া। এই রোগের চিকিৎসা মেডিটেশন আর নিয়মের মাঝে চললে ঠিক হয়ে যাবে বলে ডাক্তার আমাদের বলেন। 3-4 মাস আমার মেয়ের চিকিৎসা হয়, আস্তে আস্তে সে ভালো হয়। ডাক্তার আমাদের বললেন আমার মেয়ে খুব একা ফিল করে সবার মাঝে থেকেও। ওকে এই একাকিত্বের ফিলিংসটা আর যেন ছুতে না পারে। এমনিতে আর কোনো সমস্যা হবে না বলেন ডাক্তার। দেখতে দেখতে আমার মেয়েকে ডাক্তার সুস্থ করে তোলেন। কিন্তু দেখেন এবার কি হলো, জামাই বরিশাল চলে যাবার পর আমার মেয়েটা আবার একা হয়ে গিয়েছিল, আর সেজন্যই এই সমস্যা ফিরে এসেছে। এসব বলতে বলতে আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়েন। ওনাকে আর কোনো কিছু না বলে, কোনো সান্ত্বনাও না দিয়ে রাগে আমি আমার আম্মুর হাত থেকে ফোন নিয়ে লাইন কেটে দেই। আমি আমার রুমে চলে আসি আর ভাবতে থাকি, এটা তাহলে মাইশার মানসিক সমস্যা, ভালো কোনো ডাক্তার দেখাবো, তাহলে কি ঠিক হয়ে যাবে? এরপর আমি সেই হুজুরকে কল করে আসতে মানা করে দেই, আর তাকে জানাই যে মাইশার সমস্যাটা মানসিক, আর ওর বাবা জানিয়েছেন যে মাইশার মানসিক সমস্যার হিস্ট্রি আছে। আমরা মাইশাকে ডাক্তার দেখাই, আর ডাক্তারের করা কিছু মেডিসিন আর মেডিটেশন মাইশা আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকে। ডাক্তারের কাছে গিয়ে আমরা আরো একটি তথ্য পাই যে মাইশা কয়েক মাসের প্রেগন্যান্ট। আমার ডাক্তারের ভাষ্য মতে প্রেগন্যান্সির এই ধরনের সমস্যা হওয়া একেবারেই অ্যাবনর্মাল নয়। একদিকে সীমাহীন খুশি, আর একদিকে রিলিফ যে যা হচ্ছে বা হয়েছে তা বলতে গেলে নর্মাল বিষয়। আর সবাই মাইশার খেয়াল রাখতে শুরু করি। আমি রোজ সন্ধ্যায় মাইশাকে নিয়ে ছাদে গল্প করি, যত্ন নেই, নিয়ম করে খাওয়ানো, মেডিসিন দেয়া, সবকিছু খেয়াল রাখতাম আমরা সবাই। আস্তে আস্তে আমার যাবার সময় চলে এলো, আর আমি বরিশাল চলে এলাম। মেসে ফিরে 1 সপ্তাহ পার হয়ে গেল, কোনো সমস্যা নেই। হঠাৎ একদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি কানের কাছে আওয়াজ শুনছিলাম, যা, চলে যা, জীবন থেকে চলে যা,
আমি এটা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠতেই আমার রুমের দরজায় নক করার আওয়াজ পাই এবং সেই মাছ বিক্রেতার গলা শুনতে পাই। স্যার, মাছ নেবেন? ইলিশ মাছ মাত্র 90 টাকা, নিয়ে নেন। এই কথা শুনে আমি চিৎকার করে উঠি, তুই আর তোর মাছ জান নামে যা, আমাকে বিরক্ত করিস না, চলে যা, আমাকে আমার মতো বাঁচতে দে। এরপর সে প্রত্যুত্তরে আমাকে বলে, ফিরিয়ে দিলেন স্যার, আমার জীবিত মাছ আপনার পথ ছায়া মরছে, এইবার আপনি কবর দেখেন। এই কথা বলে সে করুণ সুরে কাঁদতে লাগলো। ওনার এই কথা শেষ হতেই আমার হুঁশ ফিরে মোবাইলের রিংটোনে। বিছানা থেকে উঠে আমি দেখি যে ঘেমে একাকার হয়ে গেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এতক্ষণ যা হচ্ছিল তা বোধহয় স্বপ্ন ছিল। এই ভাবতে ভাবতে আমি মোবাইল হাতে নিয়ে দেখি আব্বুর ফোন তোতে আব্বু কান্না স্বরে আমাকে বলে, বাবা রেজওয়ান, যত তাড়াতাড়ি পারো চলে আসো, তোমার বাচ্চা আর নাই। এই কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়, আমার পায়ের নিচে মাটি সরে যায়। আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমাকে কবর দেখানো হবে আর আমার বাচ্চা এই দুনিয়াতে নেই। কিভাবে কি হলো জানার জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে যাচ্ছিলাম, কিন্তু আমার কানের চারপাশে আওয়াজ আসছিল, স্যার মাছ, আমার মাছ নেন স্যার, আমার মাছ নাই, আজকে আপনার মাছ শিকার করলাম, মাছ 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 মাছ। এই বলে বাতাসে মিশে যাচ্ছিল সেই আওয়াজ, আর হালকা করে শুনতে পাচ্ছিলাম, নিলেন না। এরপর আমি ঘুমিয়ে যাই বাসের জার্নিতে। বাস থামলে বাড়ি পৌঁছে আমি আমার বোনকে পাই বাড়িতে একা। এরপর আমি তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় আমার বোনের মুখে আমি সব ঘটনা শুনি। তার ভাষ্য মতে আমি ঘটনাগুলো বলছি। ভাইয়া, তুমি যেদিন চলে গেলে সেদিন রাতে আমি পানি খেতে উঠে ডাইনিং এ গিয়েছিলাম। গিয়ে দেখি মাইশা ভাবি ডাইনিং এর একটি চেয়ারে বসে আছে। ওনাকে ওভাবে আমি ভয় পেয়ে যাই দেখে ওনাকে জিজ্ঞেস করি যে উনি কেন ওখানে এত রাতে বসেছিলেন। উনি আমাকে ইশারায় ওনার মুখের কাছে আমার কান নিয়ে যেতে বললেন। আমি কান ওনার মুখের কাছে নিয়ে যেতেই উনি বলেন, মাছ খাবি? ইলিশ মাছ। আমার পেটে মাছ আছে একটা, আমি কেটে বের করে দেই, তুই রান্না কর আর বুড়িটাকে কবর দে। কিরে, কবর দে ওকে? আরে কি ভাবছিস, দে। এই বলে উনি মেঝেতে বসে পড়েন আর মাটিতে আঁচড়ে আঁচড়ে বলতে লাগলেন, এই দেখ আমি কবর খুঁড়ছি, মাছটাকে বের করবো, কবর দিতে হবে যে, যা বুড়িটাকে ডেকে আন। উনার এই আচরণ দেখে আমি চিৎকার করে উঠলে আম্মু আব্বু ডাইনিং এ এসে মাইশা ভাবিকে ধরে তার বিছানায় নিয়ে যান। মাইশা ভাবি আব্বু আম্মুকে গালাগাল দিচ্ছিলেন আর বলছিলেন, তোরা কেউ মাছ খাস না, তোদের ছেলে খায় না, মেয়ে খায় না, আর তোরাও খাস না। তোদের ছেলেকে কত করে বললাম আমার মাছ নিয়ে যেতে, কিন্তু ও নেয়নি, তাই আমি তোর ছেলের মাছ নিয়ে যাব। দেখ দেখ, ওই যে কবর খুঁড়ে রেখেছি, মাছ কবর দেব। এসব বলে ভাবি জ্ঞান হারান। ওনার পাশে সেদিন আমরা সারা রাত বসেছিলাম। সকালে উঠে ভাবি আমাদের বলেন যে রাতের বেলা উনি ছাদে গেলে আমাকে বলেন আম্মু আব্বুকে মেরে ফেলতে, আর তোমাকেও যেন মেরে ফেলা হয়। এরপর ভাবিকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার কিছু ওষুধ দিয়ে পাঠিয়ে দেন। এরপর আমি সারাদিন ভাবির এই সমস্ত সমস্যার দেখাশোনা করি। একদিন রাতের বেলা ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছাদে গিয়ে দেখা যায় উনি ছাদের কোণে বসে ধারালো লোহার টুকরা দিয়ে নিজের হাত খোঁচাচ্ছেন আর পেটে খোঁচাচ্ছেন, আর পেট থেকে বের হওয়া রক্ত খাচ্ছেন। এসব দেখে আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ডাক্তার বলছিলেন যে প্রেগনেন্সির অনেক সমস্যাই হয়, আর তুমিও 2-1 দিন হলো চাকরিতে ফিরে গেছো, তাই তোমাকে আর ফোন করে বলিনি। কারণ এমন বারবার ছুটি নিলে তোমার চাকরি কিভাবে থাকবে, সংসারই কিভাবে চলবে। এরপর একদিন রাতের বেলা আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার রুমে কুকুরের ডাক শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে যাই, আর আমার রুমে কুকুরের ডাক কোথা থেকে এলো দেখতে থাকি। এর মাঝে হঠাৎ পচা মাছের গন্ধ দিয়ে আমার রুম ভরে যায়। আমি বিছানা থেকে উঠার জন্য পাশ ফিরতে দেখি মাইশা ভাবি বাজে হাসি নিয়ে আমার পাশে শুয়ে আছেন, আর কুকুরের আওয়াজটা উনিই মুখ দিয়ে করছিলেন। আমি ওনার শরীর থেকে রক্তের গন্ধও পাচ্ছিলাম, আর তাই তাকে জিজ্ঞাসা করি যে কেন এখানে রক্তের গন্ধ, কেনই বা সে ওইরকম বাজে আওয়াজ করছে। তখনই সে মুখে হাত দিয়ে ধরে ফেলেন আর কানের কাছে মুখ এনে তিনি বলেন, মাছ শিকার করেছি। এই বলে সে আমার হাতে একটি ছুরি ধরিয়ে দিয়ে বলেন, নে বুড়িকে মেরে ফেল আর কবরের ধাক্কা দিয়ে ফেলে দে। আমার
হাতে ছুরির স্পর্শ পেতেই আমি ছুরিতে আঠালো কিছুর আভাস পাই আর ভাবির হাত সরিয়ে জোরে চিৎকার দেই। আমার চিৎকারে আব্বু আম্মু রুম থেকে এসে লাইট অন করে যা দেখেন সেটা ভোলার না। আমরা দেখি আমার ভাবির পেট থেকে রক্ত বেরিয়ে বিছানা ভিজে গেছে, শরীরের কাপড় কাটা। ওনাকে ধরে বিছানায় শুয়ে আমি আর আম্মু পেটের কাপড় সরিয়ে দেখি ওনার পেটে 2-3টা স্ট্যাবের দাগ। আমাদের বুঝতে বাকি রইল না যে ভাবি কি করেছেন। তৎক্ষণাৎ ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানান ওনার বাচ্চা আর বেঁচে নেই। আমার বোনের মুখে সব শুনে আমি রাগে দুঃখে একাকার হয়ে যাই আর মনে মনে বলতে থাকি, মাছ কি, কেনই বা মাছ নিয়ে এত ঘটনা। এরপর আমি হাসপাতালে গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি সহ অনেকেই সেখানে উপস্থিত আছেন। মাসির সাথে দেখা করি, সে ঘুমোচ্ছে। তাকে ওই অবস্থায় দেখে আমার মরে যেতে ইচ্ছা করছিল। এরপরে সব কেন শুধুমাত্র মানসিক সমস্যা নয় তা বুঝতে পারি আমরা সবাই। আর আমি সেই হুজুরকে ফোন করি যার সাথে আগে দেখা করছিলাম। সেদিন রাতে আমাদের বাসায় হুজুর আসেন এবং আসন করেন। এর আগে হুজুর হাসপাতালে গিয়ে মাইশাকে দেখে আসেন আর আমাদের কাছ থেকে সবকিছু জেনে নেন। আমাদের বাসায় এসে হুজুর আসন করেন আর কিছুক্ষণ পরে উনি বলতে শুরু করেন ওনার কথা, ওনার ভাষায় আমি বলছি, রেজওয়ান ভাই, আপনার স্ত্রীর ওপর খবিস জিনের ভর হয়েছে ভাই। ধীরে ধীরে সে আপনাদের পরিবার শেষ করে দেবে। আপনি যে স্বপ্ন দেখতেন সেগুলো সেই দেখাতো, আর লক্ষ্য ছিল আপনাকে পাগল করে দেয়া। আর সে মাছ বিক্রেতার রূপ ধরে আপনার সাথে ছলনা করছে। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম জিনের ভর করার কারণ কি। উত্তরে হুজুর বললেন, ভাই, আপনার স্ত্রীকে নিয়ে রোজ সন্ধ্যায় ছাদে যেতেন, আর আপনি যেদিন চলে যান বরিশাল তার পরদিন বা কিছুদিনের মাঝে এই সন্ধ্যায় আপনার স্ত্রী ছাদে একাই যায়। তার চুল ছিল খোলা। সন্ধ্যাবেলায় আপনার স্ত্রীকে দেখেই সেই জিন আকৃষ্ট হয়ে যায় আর মাইশা ভাবিকে সে নিয়ে যাবে বলে ঠিক করে। কিন্তু মাইশা ভাবি প্রেগনেন্ট থাকায় সে রেগে যায় আর ঠিক করে যাকে ভালোবাসে তার কাছ থেকে অন্যের বাচ্চা সে আনতে দেবে না। তাই সে আপনার বাচ্চাকে হত্যা করলো আর আপনাকে পাগল বানিয়ে স্ত্রী থেকে দূরে সরিয়ে আপনার মা বাবাকে মেরে সে আপনার স্ত্রীকে নিয়ে যেতে চাচ্ছিল। ওনার কথা শুনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন মাছ সাধছে সে। হুজুর বললেন, ওই মাছের মাধ্যমে জিন আপনাকে বশ করে পাগল বানাতে চাইছিল, কিন্তু আপনি সেই মাছ না নেয়ায় সে আপনাকে ধোঁকা দেয় এই বলে যে আপনার মাছ মারবে। আসলে আপনার মাছ হচ্ছে আপনার সন্তান, যাকে ইতোমধ্যে সে মেরে ফেলেছে। এরপর এই সমস্যার পরিত্রাণ চাইলে হুজুর আমাদের বলেন যে এর একমাত্র সমাধান হচ্ছে রুকাইয়া। আমরা যারা মুসলমান আছি, যারা সবাই জানি যে রুকাইয়া জিনিসটা আসলে কি, যারা জানেন না তাদের জন্য বলছি, রুকাইয়া হচ্ছে মুসলিম এক্সোরসিজম বা জিন ছাড়ানোর প্রসেস। ঘটনায় ফিরি, যেহেতু মাইশা অসুস্থ ছিল তাই হুজুর আমাদের বলেন 15 দিন পর মাইশার রুকাইয়া হবে, আর এই 15 দিন মাইশাকে চোখে চোখে রাখতে হবে। হুজুর একটি তাবিজ আমাদের দিয়ে বলেন যে মাইশা যতদিন হাসপাতালে থাকবে ততদিন যেন এই তাবিজ ওর কাছে থাকে, আর উনি আমাদের বাসা বন্ধ করে দিয়ে যান যেন মাইশা বাসায় আসলে অন্তত 15 দিন বাসায় কোনো সমস্যা না হয়। এরপর মাইশা বাসায় ফিরে এলে 15 দিন পর এক শুক্রবারের সন্ধ্যায় হুজুর 4 জন হুজুরকে নিয়ে মাইশার রুকাইয়া করার জন্য আমাদের বাসায় আসেন। মাইশাকে বোরখা পরিয়ে আমি আমার আম্মু আর আব্বু আর বোন মিলে আমার ঘরে নিয়ে আসি আর ওনাকে বিছানায় বসাই। হুজুর একটা ইসলামিক বই বের করলেন আর লাইট অফ করে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আমাদের বললেন, যাই হয়ে যাক ভাবিকে ছাড়বেন না। মায়া করবে, কান্নাকাটি করবে, ভয় দেখাবে, আঘাত করবে, কিন্তু আপনারা দুর্বল হবেন না। এরপর হুজুর বাকি 4 জন হুজুরকে বললেন মোমবাতি নিয়ে রুমের 4 কোণায় গিয়ে দাঁড়াতে। এরপর সবাই সবার হাতে থাকা বই খুলে দোয়া আর সূরা পড়তে শুরু করলেন। আমি আর আমার আব্বু সহ আমার বোন মাইশাকে ধরে রেখেছিলাম। দোয়া পড়ার সাথে সাথেই মাইশার শরীর ভিজে যাচ্ছিল ঘামে, আর মাইশা মুখ দিয়ে এমন শব্দ করছিল যেন সে নিঃশ্বাস নিতে পারছে না। দেখে মনে হচ্ছিল মাইশার খুব কষ্ট হচ্ছে। এরপর মাইশা ঘাড় ঘুরিয়ে আমার কানের কাছে বলতে লাগলো, স্যার, মাছ কিন্তু নিয়ে ফেলেছি, এবার বড় মাছ নিব। হুজুর কি করবে? ও তো নিজেই নিজের রক্ষা করতে পারবে না, ওই দেখ হুজুর কবরে। এই বলে সে আমার চেহারা বরাবর একটি ফু দিল। আমি বেহুশের মতো হয়ে গিয়েছিলাম আর দেখতে পেয়েছিলাম এক জঙ্গলে পড়ে আছি, আর আমার সামনে একটি কবর খোঁড়া, কবরে একটি লাশ যার মুখের দিকে কাফন খোলা। লাশটি ছিল সেই হুজুরের। এই দেখে আমি চিৎকার করে উঠি আর আমার মনে হতে লাগলো আমার ওপর বৃষ্টি পড়ছে। হঠাৎ আমার হুঁশ ফিরে এলো। আমি দেখলাম হুজুর আমার হাত ধরে ঝাঁকি দিয়ে বলছেন, ভাই, বলেছিলাম না ধোকা দিবে, শক্ত হন।
এরপর হুজুর আবার দোয়া পড়তে লাগলেন। আমি চোখ বন্ধ করে মাইশাকে ধরেছিলাম। কিছুক্ষণ পর আমার কানে সেই বৃদ্ধ মা চলার আওয়াজ শুনতে পাই। যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোর সন্তানকে সাথে নিয়ে যাচ্ছি। ছেলের লাশ দেখ, চোখ খোল, আরে চোখ খোল। মাছ তো নিলি না, ছেলেকে বিলিয়ে দিলি, কেন মাছ নিলি না? আমি মাইশার মুখে এসব শুনে চোখ খুলিনি, আর মাইশা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। রুমের চারপাশ থেকে উচ্চ স্বরে শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপর হুজুর আমাকে চোখ খুলতে বলেন। চোখ খুলতেই আমার আম্মুকে দেখলাম রুমের লাইট অন করতে, আর আমার বোন পানি এনে মাইশার মুখে ছিটিয়ে দিল। আমি আর আম্মু মাইশার হাত মালিশ করতে লাগলাম। একটু পর ওর জ্ঞান ফিরে এলো। ও বলল, রেজওয়ান, কি হলো আমার? আমার মনে হচ্ছে আমার ভেতর থেকে কেন জানি ভারী একটা বোঝা চলে গেছে। কি হয়েছে বলো তো? মাইশার কথা শুনে হুজুর মুচকে এসে বললেন, সবই আল্লাহর ইচ্ছা, আপনি ভালো হয়ে গেছেন। আপনি নিশ্চয়ই জানেন আপনার সাথে কি হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে আর কিছু হবে না ইনশাআল্লাহ। আপনাকে একটা তাবিজ দিচ্ছি, 7 দিন পর খুলে ফেলবেন, আর কখনোই সন্ধ্যার পর ছাদে যাবেন না। এই বলে তাবিজটা দিয়ে হুজুর চলে যান। রেজওয়ান ভাই এইটুকু বলে দীর্ঘশ্বাস ফেলেন। ঘটনাটি ঘটেছে কয়েক বছর আগে। আমি আজও ভুলতে পারিনি কিছুই। বাজারে গিয়ে এখনো মাছ কেনার সাহস হয় না আমার। আমার নিষ্পাপ বাচ্চাটা আর দুনিয়ায় নেই, সব ভেবে কেমন যেন লাগে। আমি একটা কথাই আমার বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে সন্ধ্যার পরে কেউ ছাদে যাবেন না খোলা চুলে, মাথায় কাপড় দিয়ে রাখবেন। গুরুজনের কিছু কথা আসলেই মেনে চলা উচিত। মনে রাখবেন, যা রটে তা কিছুটা বটে। আর একটা কথা, একটা ভুল যে কারো জীবন ছারখার করে দিতে পারে। মাইশা এখন ভালো আছে, আমার বাবা মাও ভালো আছে, কিন্তু আজও আমার কোনো সন্তান নেই। এই বলে রেজন ভাই ওনার ঘটনা শেষ করেন। এরপর নদীর পাড় থেকে উঠে আমার এক পরিচিত বড় ভাই আর রেজন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলে আসি। আজকের মতো এই ছিল আমার ঘটনা। কষ্ট করে পড়ে শোনানোর জন্য ধন্যবাদ, আর লিসনারদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা এতক্ষণ সময় নিয়ে ঘটনাটি শোনার জন্য। শেষে বলতে চাই, বিলিভ করার অধিকার যেমন আপনার আছে, তেমনি না করার অধিকারও আপনার। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। আজ বিদায় নিচ্ছি সাবিত ফ্রম ময়মনসিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন, তার কাছে। তারপরে তো বাবু ভাই আছেন, সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন, সো আমরা সরাসরি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি মাহমুদ শোয়েব, আমি বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি। আমি এই নিয়ে আপনার ওখানে প্রায় 23 বার গিয়েছি। অনেকেই আমাকে চেনেন এবং জানেন যে মাহমুদ শোয়েব RJ Russell Booth.com যায় এবং সে তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বলে। ঠিক একইভাবে আজকে আমি নতুন একটি ঘটনা বলবো। এইটা আমাকে কেউ মেইল করেনি বা কেউ ফেসবুকেও পাঠায়নি। আমি এই ঘটনাটি বলবো একদম সরাসরি আমার পরিবার থেকে। আমার নিজের বড় ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে গিয়েছে। আসল ভাইয়া, আমি আজকের এই ঘটনাটি বলবো, আর এই ঘটনার যে অডিয়েন্সদের ভালো লাগবে না এমনটা হতেই পারে না। আসল ভাইয়া, আমি যতগুলো ঘটনা আপনার অডিয়েন্সদের কাছে বা আপনার স্টুডিও থেকে বলেছি, আমি আশা রাখি যে আমার ঘটনাগুলো অবশ্যই ভালো হয়, কারণ ঘটনাগুলো খুব বাছাইকৃত। তো রাসেল ভাইয়া, আমি আপনার ওখানে যাওয়া আসি করতেছি, এর মাঝে অনেকেই আমাকে ফেসবুকে, আমার MD শোয়েব ফেসবুক আইডিতে তারা নতুন নতুন অনেক ঘটনা দিয়ে একদম ভরে ফেলেছে। রাসেল ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেগুলো অন্য কোনো এক ঘটনায় বা অন্য কোনো দিন বলবো, শেয়ার করব, যদি আপনার পারমিশন পাই আর কি। আমি এখন সরাসরি আমার ঘটনায় যাব। রাসেল ভাইয়া, তখন 2018 সাল, আমি ময়মনসিংহে নতুন একটা হোস্টেলে উঠেছি। আমাদের হোস্টেলটি ছিল পুরনো জমিদার বাড়ির মতো, যার বয়স তখন প্রায় 93 বছর। শুরু থেকেই নানান অদ্ভুত কাহিনী শুনতে থাকি ওই হোস্টেল নিয়ে। আর হোস্টেল দর্শন রূপেই হোক কিংবা যে কারণেই হোক, সেই কাহিনীগুলো যথেষ্টই বাস্তবিক বলে আমার মনে হয়েছে। তারপরেও সেগুলো
আমাকে তেমন ভীরু করেনি, অর্থাৎ আমাকে ভয় পাওয়াতে সাহায্য করেনি। হোস্টেলের ওয়াশরুম ছিল মূল রুমগুলোর থেকে বেশ খানিকটা দূরে, অর্থাৎ বারান্দার শেষ মাথায়। ভয়ের কারণে সাধারণত সন্ধ্যার পর কেউ সেখানে একা যায় না, একসাথে 2-3 জন বন্ধুরা যায়। কিন্তু আমার তেমন ভয় না লাগায় আমি সেই বাথরুমে একাই যেতাম। বেশ কিছুদিন পর এক রাতের বেলায় আমি ওই ওয়াশরুমে যাই। কেন যেন সেদিন হঠাৎ আমার চোখে চলে যায়, মানে ওই যে ইয়ে আছে না, যে ছাদের মতো ভেন্টিলেটর যেটাকে বলে ওইটা, সেখানে চোখ পড়তেই আমার সমস্ত শরীর একদম শিউরে ওঠে। ভেন্টিলেটরের বাইরে থাকা একটি গাছের ডালে এক নারী মূর্তির কালো অবয়ব কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তার ঝাঁকড়া চুলগুলো। আমরা সবাই মানে আমায় সবচেয়ে বেশি ভীতু করেছিল তার চোখ দুটো। আদৌ কি সেগুলো চোখ ছিল? ভাবলেশহীন দৃষ্টিতে চেয়ে আছে আমার চোখের দিকে। তার মুখ খোলা এবং খেয়াল করছিল এক করুণ হাসি। হুট করে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমার বুক ধকভক করে ওঠে, একটা ধাক্কা লাগে। বহু কষ্টে নিজেকে সামলিয়ে রুমে ফিরে যাই আমি। বেশ ভয় পেলেও নিজের হ্যালুসিনেশন ভেবে নিয়ে ঘটনাটি সবার কাছ থেকে আমি চেপে যাই। তারপর আরও কিছুদিন কেটে যায় ভালোভাবেই, আর তেমন কিছুই আমার চোখে পড়েনি। একদিন আমি কেবল বাইরে থেকে হোস্টেলে এলাম, তার ঠিক পরেই দেখি আমার রুমমেট তিথি আপু কোথা থেকে যেন এসে হঠাৎ রুমে ঢুকে জ্ঞান হারিয়ে ফেলেছে এবং সাথে সাথে সে মাটিতে লুটে পড়ে যায়। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কি হলো, তখন জ্ঞান ফিরে সে বলল, মানে তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে ভয়ে অস্থির। মানে সবাই কি হয়েছে জানতে চাইলো। সে আমাদেরকে এভাবে বলল যে আমি যখন বাইরে দিয়ে আমাদের ছাত্রী হোস্টেলে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমি রাস্তার যে মোটা বটগাছটা আছে, এই বটগাছের ডালের উপরে একটা অবয়ব দেখতে পাই, একদম নারী অবয়ব, হুবহু আমার মতো। আমি বিষয়টি যখন আমার মতো হইল, তখন আমি ভালোভাবে পর্যবেক্ষণ করতে গেলাম। তখন দেখি ওই মেয়েটির চুল একদম কাঁধ পর্যন্ত নামানো এবং চুলগুলো কোকড়া ছিল। তো তারপরে মেয়েটি আরও বিবরণ দিল যে তার চোখ দুটো ছিল একদম ফাঁকা গর্তের মতো। তার চোখের ভিতরে লাল কালো যে মণিটা থাকে এটা নেই, এটা পুরো সাদা, এবং তার ভিতরে কেউ যেন আঁচড় দিয়ে দাগ কেটেছে। তার 2 চোখটাই এইরকম ছিল। রাসেল ভাইয়া, তারপরে আমি ওই ঘটনাটি দেখার পরে আমার কোনো জ্ঞান ছিল না, আমি কোন দিকে ভয়ে দৌড় দিব নিজের প্রাণ বাঁচানোর জন্য। আমি বুঝতে পারিনি কোনটা ছাত্রীদের হোস্টেল আর কোনটা ছাত্রদের হোস্টেল। আমি ভুল করে এই রুমে এসে পড়ে গিয়েছি। আসলে ভাই আমার কোনো ওই সময়ের সেন্স ছিল না। এত ঘুটঘুটে অবয়ব আমি আমার জীবনে আর কখনো দেখিনি। এটা আমার জীবনের প্রথম একটি ভয়ঙ্কর ঘটনা। রাসেল ভাইয়া, এই ঘটনাটির পর আমি আমি হোস্টেল থেকে ছুটি নিয়ে বাসায় যাওয়ার পরে দীর্ঘ 3 দিন ভালো ছিলাম। তারপরেই আমার সাথে ঘটে যায় অদ্ভুত রকমের একটি ভয়ঙ্কর ঘটনা। রাসেল ভাইয়া, আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম সেই দিন, যেদিন আমি ওই ছাত্রদের হোস্টেলে গিয়ে ওই মেয়ের বিবরণটা বলে দিয়েছি। তারপর থেকে সেই মেয়েটি আমার পিছু ছাড়েনি। রাসেল ভাইয়া, তারপর আমি এই বিষয়গুলো বোঝার পর আমি আমার বাবার সাথে বিষয়টি শেয়ার করার পরে আমার বাবার থেকে আমি কিছু বুদ্ধি আর পরামর্শ নিলাম, এবং তিনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি যেহেতু এরকম একটি কাজ করে ফেলেছ, তাহলে তুমি একটি ভালো কবিরাজি অথবা কোনো হুজুরকে দেখাও, ডেকে নিয়ে এসে তাদের থেকে পরামর্শ নাও। তারপর তার মা এবং সেই মেয়ে সহ একটি হুজুর খুঁজতে গেল এবং যে পেয়েও গেল। তারপরে ওই মেয়েটির চোখের দিকে হুজুর তাকাতেই বলে, এই অভিশাপকে কেন নিয়ে এসেছেন আমার রুমে? এরকম যখন বলে, মেয়েটির মা পুরোপুরি অবাক হয়ে যায়। কেনই বা যাবে না?
তার নিজের জন্ম দেওয়া মেয়েকে যদি আর একজন অভিশাপ বলে তাহলে তো তার মাইন্ডে লাগবেই, এটাই স্বাভাবিক। আসলে ভাইয়া তারপর ওই কবিরাজকে ঠান্ডা করে তার মা বলল বিষয়টি, যে বাবা আমার মেয়েটা অনেক ভালো এবং নামাজ কালাম পড়ে, তো তার সাথে সে হোস্টেলে থাকতো, সে বগুড়ার ব্যাটালিয়ন স্কুলের এক সাইডে হোস্টেলে থাকতো, যেই হোস্টেলটা অনেক ভয়ঙ্কর। ওখানে নাকি আমরা জানতাম না, ওখানে রাখার পরে বিষয়টি আমরা আজকে আন্দাজ করতে পেরেছি। যেভাবেই হোক ওই অবয়বটা আমার মেয়ের পিছু লেগেছে, আপনি যেভাবেই হোক একটু সাহায্য করেন, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি জানি যে আপনি এই সমস্যা থেকে আমাদেরকে কাটিয়ে তুলতে পারবেন। আসলে ভাইয়া তারপরে ওই কবিরাজ তার মিশন শুরু করে দেয়। তিনি বললেন যে আপাতত এই 1 বোতল পানি তাকে প্রতি রাতে খাইতে বলবেন, আপনারা এখন যান, বিষয়টি আমি দেখব, আপনাদের আর কখনো এখানে আসতে হবে না, আমি এখান থেকেই ওই অভিশপ্ত শয়তান জিনটাকে শিক্ষা দিয়ে দিব। তারপর তারা চলে যায় সেখান থেকে। এরপর এই ইমাম সাহেব অর্থাৎ কবিরাজ, তিনি তার আবার ওই ধ্যানে যায় এবং সেই জিনটাকে, এটা ছিল মেয়েদের রূপ নিয়েছিল, কিন্তু এই জিনটা ছিল 1911 সালের এক ভয়ঙ্কর জিন। সে আগেকার জিন, সে পরিত্যক্ত একটা জিন, সে গাছে গাছে ঘুরে বেড়ায়। জিন রাজ্য থেকে তাকে বের করে দেওয়া হয়েছে কোনো একটি ভুলের কারণে, যে ভুলটা সে আবারও ঘটাতে চাচ্ছে আর কি। ঠিক তখনই এই কবিরাজ তাকে বলল, তুই এর পিছনে ছাড়বি কিনা বল। তখন বলল যে ওই আমার বিবৃতি বলে দিয়েছে, আমি ওকে ছাড়বো না। এই কথা বলে হুজুরটি ছিল অনেক শক্তিশালী এবং জিনটা সেই তুলনামূলক শক্তিশালী কম, যেহেতু রাজ্যত্যাগী জিনের আর কি পাওয়ার থাকতে পারে, শুধুমাত্র মানুষদেরকে একটু বিরক্ত করবে, এটাই স্বাভাবিক। তারপর ইমাম সাহেব বলল, ঠিক আছে, তুই যদি পারিস তাহলে ওর পিছনে লাগিস, তারপরে বাকিটা আমি দেখব। তারপরে দ্বিতীয় দিন যখন ওই মেয়ের বাড়িতে ওই জিন ঢোকার চেষ্টা করে রাত 12টায়, ওই যে পানি দিয়েছিল ওই পানিটা খেয়ে মেয়েটির ভিতরে একটা অদ্ভুত রকমের ইসলামী শক্তি চলে আসে, যা অদ্ভুত যত কিছু খারাপ জিন, বদ জিন এর অবয়বগুলো রয়েছে তাদের থেকে তাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই পানি পরে দেওয়া পানিটা প্রতি রাতে খাই আর 3-4 দিন ধরে ওই জিনটা, খারাপ জিনটা তাকে স্পর্শ বা তার কাছে যেতে পারে না। আসলে ভাইয়া এরপরে ওই ইমাম সাহেবের কাছে ওই মেয়েটির মা আবার গেল যে, বাবা আমার মেয়েকে রেখে আসছি, একটু আপনি আমাদেরকে যদি বলতেন এর পরবর্তী পদক্ষেপ কি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো ভালো আছে। তখন বলল, আপনি আর 4 দিন অপেক্ষা করেন, 1 সপ্তাহ যদি ওই মেয়ের কাছে ওই জিনটা না যেতে পারে তাহলে ওই জিন আপনি চলে যাবে। যেই কথা সেই কাজ, ঠিক আছে বলে চলে গেল। 4 দিন পর আবার ইমাম সাহেব নিজেই তাদের বাসায় গেল। যাওয়ার পরে শোনে যে মেয়ে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এবং ওই জিনটা চলে গিয়েছে তাকে ছেড়ে। তারপর থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি রাসেল ভাইয়া। এই ছিল ঘটনা, আজকে আমার ছোট্ট ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমরা আপনার কণ্ঠে আর একটি ইমেল শুনতে চাই রাসেল ভাইয়া। আমি প্রথম যে ঘটনাটা পড়ব সেই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন। আমি তার মতো করেই পড়ার চেষ্টা করব। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আমার পরিচয় দিলে সমস্যা নেই। আমি তুষার মাহমুদ, রাজশাহী জেলার পুঠিয়া থানার তাড়াশ নামক গ্রাম থেকে ঘটনাটি লিখছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। যেহেতু ঘটনাটি একটি বাগানকে কেন্দ্র করে, তাই ঘটনাটির প্রমাণস্বরূপ সেই বাগানের কিছু ছবি ইমেইল করে পাঠিয়ে দিলাম। জানি না ঘটনাটি তেমন ভৌতিক কিনা, তবে আমি যে কালো সময়টা পার করেছি তা কখনো আমি এবং আমার পরিবার ভুলতে পারবে না। ঘটনাটি শুরু হয় 2013 সালের মে মাসের দিকে। আমি তখন সবে মাত্র ক্লাস 7-এ পড়ি। দিনটি ছিল বুধবার। কেন জানি সেই দিনটিতে সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে মেঘ থাকা সত্ত্বেও কোনো বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হালকা বাতাস হচ্ছিল, আর আমার মনটা সবসময় বিচলিত হচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কোনো সমস্যা হলো না। তো মানসিক অসুস্থতা ভেবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম। ঘুম থেকে জাগার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ দেখি
আকাশে মেঘ গুড়গুড় করে প্রচন্ড ঝড়ের আকার ধারণ করছে। বলে রাখা ভালো, সময়টা ছিল আমের সিজন, তাই গ্রামের মানুষেরা ঝড়ের মধ্যে আম কুড়াতে বেশ পটু। মূল ঘটনা এখান থেকেই শুরু। আমি 7-5 না ভেবে বস্তা খুঁজে তড়িঘড়ি করে যেতে লাগলাম বাগানে আম কুড়ানোর উদ্দেশ্যে। পেছন থেকে আমার মা যেতে নিষেধ করলেন। তা সত্ত্বেও মায়ের কথা কান না দিয়ে বাগানে মিনিট 3-4 মধ্যে পৌঁছে গেলাম। প্রথমে আমার বাপ দাদার ভিটে, যার নাম ছিল তুতের জমি। অনেক মানুষ থাকার ফলে ওখানে 5 মিনিট বিভিন্ন আম গাছের নিচে দৌড়াদৌড়ি করার পরেও একটা আমও সংগ্রহ করতে পারলাম না। তো ঠিক আমাদের জমি থেকে 2টা ভিটে পরেই ছিল একটি আম বাগান এবং গোরস্থান। গোরস্থানটির নাম হলো ইরানের বাগান। বাগানটি অনেক ভয়ানক ছিল। দিনের বেলা সব সময় মানুষ খুব বেশি একটা যাওয়া আসা করতো না সেখানে, মানে দিনের বেলাতেও যেত না আর কি। জায়গাটা এত পরিমাণ হন্টেড ছিল যে এখানে একা আসার মতো সাহস কারও হতো না। যখন গ্রামের কেউ মারা যেত তখন দল বেঁধে সেখানে কবর দেয়া হতো। ওইটা আমাদের দূর সম্পর্কের এক দাদার গোষ্ঠীর গোরস্থান ছিল। আমি সেই আম বাগান গোরস্থানে পৌঁছানোর পরপরই দেখলাম আগের বাগানের চাইতেও এই বাগানটি ঝড়ে একটু বেশি ক্ষিপ্ত। আবার অন্যদিকে এই ভেবে খুশি হলাম কেউ নেই, তাই অনেকগুলো আম সংগ্রহ করা যাবে। কিন্তু যেমনই আমি সামনের দিকে অগ্রসর হলাম, মাসখানেক আগে এক বড় মাকে দাফন করা কবরটির মাটি দেখলাম সরে গিয়েছে। দেখলাম লাশটি পচে গলে গিয়েছে। যাক, সেদিকে মনোযোগ না দিয়ে আমি আম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লাম। অনেক গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় আম মাটিতে পড়ছিল। আমি সেগুলো মাটিতেই সংগ্রহ করে রাখছিলাম। চারিদিকে কোনো প্রাণী ছায়া নেই। সেই বাগানটিতে আমি একা। এভাবে কিছুক্ষণের ভেতর অনেকগুলো আম সংগ্রহ করে ফেললাম। কিন্তু আমি আমগুলো একটাও বস্তায় না ভরায় বস্তায় আম ভরতে শুরু করলাম। এবার পরক্ষণে লক্ষ্য করলাম স্বাভাবিকের চেয়ে একটি বড় আম সেই বড় মার কবরের পাশে খুব জোরে শব্দ করে পড়ল। সাধারণত গাছ থেকে কিছু পড়লে একটু হলেও ছিটকিয়ে পড়ে। আজব ব্যাপার হলো সেই বাগানটি, সেই আমটি যেখানে পড়েছে সেখান থেকে 1 ইঞ্চিও নড়েনি। আমি বেশ অবাক হয়ে আমটির দিকে ধীর পায়ে এগোলাম। আমটির কাছে গিয়ে দেখি মিনিমাম 3-4 কেজি হবে। আমি ভাবলাম একটি স্বাভাবিক আম কত কেজি ওজন হতে পারে? খুব বেশি হলে 500 গ্রাম বা 800 গ্রাম। তবু মনে একটা কিন্তু রেখে আমি আমটি যেই মাত্র তুলতে যাব সেই মুহূর্তে হ্যাঁচকা টান দিয়ে এক অজানা শক্তি আমাকে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়ার সাথে সাথে আমার সব শক্তিটুকু আমি হারালাম। কোরবানির গরুকে জবাই করার সময় যেমন পা মাথা পর্যন্ত মানুষ ধরে রাখে, অনুভব করলাম ঠিক তেমনি ভাবেই আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু একটা আমাকে ধরে রেখেছে। আমি যতই ওঠার চেষ্টা করছি ততই আমার শক্তিহীন মনে হচ্ছে নিজেকে। তখন আমার বুঝতে বাকি রইল না আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এভাবে কিছুক্ষণ মাটিতে লুটিয়ে পড়ে থাকার পর তখন আমি ভয়ে আল্লাহকে ডাকাডাকি শুরু করলাম। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার মাথাটা নাড়াচাড়া করার শক্তি ফিরে আসে। সাথে সাথে সূরা ইখলাস পাঠ করে বুকে ফোঁ দিতেই আমাকে সেই হাতগুলো ছেড়ে দেয়। আমি আস্তে আস্তে মাটি থেকে ওঠার পর পেছনের দিকে তাকাতেই এক বুড়ো আঙুল দিয়ে আমার ডান পাশের গলায় বেশ জোরে টিপ দিয়ে ধরল। সাথে সাথে আমার মাথা বাম দিকে ঘুরে গেল। এটার পর আমার মাথা আর কোনো দিকে নাড়াতে পারছিলাম না, ঘাড় নাড়াতে পারছিলাম না। এটা দেখে বেশ ভয় পেয়ে ঠিক 1 বাগান পরে এক দূর সম্পর্কের ভাইয়ের বাসায় অবস্থান করলাম। আমি ভাবিকে গিয়ে বললাম, দেখুন তো ভাবি, আমার ঘাড়টা ঘুরছে না কেন? ভাবি ঘাড়টাকে সোজা করার চেষ্টা করলো, কিন্তু আমি বেশ ব্যথা পাওয়ার কারণে বেশি ছোটাছুটি করলো না। ভাবি যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা হলো কিভাবে, তখন ঘটনার অর্ধেক না বলতেই
সেন্সলেস হয়ে তাদের বাসার বারান্দায় লুটিয়ে পড়লাম। সেন্সলেস হওয়ার পরের ঘটনাগুলি মা আর ভাবির কাছ থেকেই শোনা। তার মিনিট 5 মধ্যেই আমার জ্বর চলে আসে। আমার শরীরের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যায় যে কেউ আমার শরীরে হাত দিতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে ভাবি সাথে সাথে আমার বাসায় খবর দেন এবং আমাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর ডাক্তার ডাকা হলে আমার সেন্স ফিরে আসার জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। এভাবে আমি 2 দিন সেন্সলেস থাকার পর আপনা আপনি আমার জ্ঞান ফিরে আসে। চোখ খোলার পর দেখলাম আমার মা, বাবা, আপু, চাচি, চাচা সবাই আমার বিছানার পাশে কান্নাকাটি করছিল। আমি কান্নার উদ্দেশ্য বা কারণ জানতে চাইলাম। ঠিক পূর্ব মুহূর্তে আমি অনুভব করলাম আমার ঘাড় কোনো দিকে ঘুরছে না। সেদিনের ঘটনা মনে পড়ে যেতে বেশি দেরি হলো না। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো সেদিন বাগানে আমার সাথে কি ঘটেছিল। আমি সব তাদেরকে খুলে বললাম। সেখানে আমাদের ফ্যামিলির ডাক্তার সব শুনে কিছু ওষুধ লিখে দিয়ে তিনি বিদায় নিলেন। সেই ওষুধগুলোর ডোজ পূরণ করার পরও আমার ঘাড় স্বাভাবিক হচ্ছিল না। এই নিয়ে আমার ফ্যামিলি খুব চিন্তিত হয়ে পড়ল। অন্যদিকে আমার ফুফাতো বোনের বিয়ে দাওয়াত ছিল বিধায় আমার পুরো পরিবার এবং সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া হলো বিয়ের দাওয়াতে। যাওয়ার পর হুজুর, যিনি সম্পর্কে আমার ভাই হন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার এমন অবস্থা হলো কিভাবে। তাকে সবকিছু খুলে বলার পর তিনি বললেন, এই রোগটি কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। এর একমাত্র সমাধান কোনো ফকির বা ওঝাই দিতে পারবেন। হুজুর অর্থাৎ আমার সেই ভাই আমাদের এক ফকিরের ঠিকানা লিখে দিলেন এবং তার শরণাপন্ন হতে বললেন। পরবর্তীতে আমার মাকে আমার ক্ষুধার কারণ জানালে তিনি আমাকে খেতে দিলেন। সেখানে আমাকে 1 পিস গরুর মাংস এবং মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ানো হলো। ভাত খেয়ে ওঠার পর কেন জানি আমার ঘাড়ের ব্যথা দ্বিগুণ হয়ে গেল। যখন আমার ঘাড়ের ব্যথা সীমাহীন বা সহ্যহীন পর্যায়ে পৌঁছে গেল, তখন আমি জ্ঞান হারালাম। যখন রাতের দিকে আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার বাড়ির উঠোনে একটা গোল বৃত্তের মধ্যে চেয়ারে বসে আছি আমি। সামনে এক ফকির কি যেন পড়ছিল আর সামনে রাখা 1 গ্লাস পানিতে ঝাড়ফুঁক করছিল। তিনি অনেকক্ষণ পানি পড়ার পর কাছে এসে আমাকে গ্লাসের পানিটুকু খেতে বললেন। আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ পানিটুকু খেলাম। পানিটুকু খাওয়া শেষ করতেই অনুভব করলাম আমার ঘাড় স্বাভাবিক, অর্থাৎ ঘোরাতে পারছি, হালকা হয়ে গেছে। তারপর আমাকে বাড়ির বারান্দায় চেয়ারে বসিয়ে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ফকির নানা বারান্দায় 10 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আমি কিছু বুঝতে পারলাম না। ঘন্টাখানেক পর সেই ফকির নানা উঠে বসলেন, কিন্তু স্বাভাবিক একটা মানুষ কথা বললে যেরকম হওয়া দরকার ঠিক সেরকম ছিল না। ততক্ষণে বুঝলাম জিনটি ফকির নানার শরীরে ভর করেছে। বেশ কর্কশ কণ্ঠ নিয়ে বললেন, ছেলের বাবা মাকে কাছে আনুন। আসার পরপরই বলল, আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে, আমরা ওকে ওই পুরীতে নিয়ে যেতে চাই, আপনারা কি দেবেন? বিনিময়ে আপনাদের অনেক টাকা পয়সা, সোনা মণি মুক্ত দিব। কিন্তু আমার বাবা মা আমাকে দিতে অস্বীকৃতি জানালেন। তবু এভাবে 3 বার প্রশ্ন করা হলো, বলল যে না। তারপর ফকির নানা তার ভেতর থেকে বলে উঠলেন, তোর পরিচয়, কেন এই ছেলের উপর ভর করেছিস সব বল। জিনটি বলল তার নাম হাকমত, সে তার পরিবার নিয়ে ওই গোরস্থান কবরেই বসবাস করে। সপ্তাহখানেক আগে তার গাছে হাসুয়া দিয়ে ছেলেটি বেশ কয়েকটা কোপ মারে, যা সেই কোপের মাঝে একটা কোপ তার মেয়ের পায়ে লাগে। কিন্তু কোপ লেগে আঘাত লাগার পরেও সে তার পরিবারকে জানায়নি, কারণ ছেলেটাকে তার খুব পছন্দ হয়ে গিয়েছিল। তারপর 2-3 দিন পরে ছেলেটার পরিচয় আমার মেয়ে এনে দেয়। ছেলেটি বাগানে রেগুলার ঘুরতে আসলেও তাকে কখনো একা পায়নি, কিন্তু ঝড়ের রাতে একা পেয়ে আমাদের জগতে নিয়ে আসার ক্রিয়াকলাপ করছিলাম। তখন সে সময়ে আমি আল্লাহর নাম জপ করছিলাম এবং সূরা ইখলাস পড়ে পুরো শরীরে ফু দিয়ে শরীরটি ছাড়িয়ে নেয় ছেলেটি। যেহেতু সপরিবারে ছিলাম আল্লাহ ভীরু, ছেলেটি আল্লাহর কাছে বিচার দেওয়ায় তার ঘাড় মোটকে তার ওপর ভর করি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া, এই ছেলেকে আমরা নিয়ে যেতে চাই। সবকিছু শোনার পর ফকির নানাও আমাকে
দিতে অস্বীকৃতি জানায়। তারপর বলা হয় তুই অন্য কিভাবে এই ছেলেকে ছাড়বি, সেও আমাকে হেরে দিতে অস্বীকৃতি জানায়। জিনটি বেশ কিছু শর্ত দেয়। ছেলের সাথে আমি সব সময় থাকবো, কিন্তু ক্ষতি করব না। মাসে একবার স্বপ্নে আসবো। তাকে আমি টাকা, ধন, দৌলতের লোভ দেখিয়ে যদি নিয়ে যেতে পারি, তাহলে আপনারা কেউ বাধা দিতে পারবেন না। শর্তগুলো মানার মতো হলেও ফকির নানার শরীর থেকে জিনটি চলে যায় এবং ফকির নানা আবার মাটিতে লুটিয়ে পড়েন। এইবার ফকির নানার 10 মিনিটে জ্ঞান ফিরল। তারপরে উঠে আমার হাতে এবং কোমরে 2টি তাবিজ বেঁধে দিলেন। তারপর থেকে প্রত্যেক মাসেই আমার স্বপ্নে হাকমত আসে, এসে টাকা, সোনার লোভ দেখিয়ে তার সাথে যাওয়ার প্রস্তাব রাখে। হাকমতের এই স্বপ্নে আসা 7 বছর হলে নিরবিচ্ছিন্নভাবে এটা চলছে। আল্লাহর রহমতে আজ পর্যন্ত তার লোভে আমাকে ফেলতে পারেনি। সবাই দোয়া করবেন যেন সে আমাকে তার ফাঁদে কখনো ফেলতে না পারে। ফকির নানা এটা সমাধান রূপে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। এই ছিল ঘটনা। আমার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া আরো ভয়ঙ্কর ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। তো এই ছিল ঘটনা, এবং আপনি ভেবে দেখুন যে কি চমৎকার একটা ঘটনা, কি চমৎকার ভাবে তিনি লিখেছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আপনি পুঠিয়া রাজশাহী জেলা অর্থাৎ আমের শহরের মানুষ আপনি, এবং আম নিয়ে এই ঘটনাটা লিখেছেন। এবং আপনার ঠিকানাও যে জায়গাটা, সেটা হচ্ছে আমগাছি রোড, তারাস, বানেশ্বর, পুঠিয়া রাজশাহী। চমৎকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরবর্তী ঘটনার প্রত্যাশায় রইলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্তই। আমি আপনাদেরকে পূর্বেই বলেছি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিছু শত্রু ঢুকে যায় এবং শত্রুতা মুখ করে আমাদের সাথে একটা প্রবলেম সৃষ্টি করে। সেই প্রবলেমটা সলভ করেছে আলহামদুলিল্লাহ। এখন আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে আগে থেকে চেনেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলের ভিতরে, তারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ঘটনা পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দেবেন। আপনারা জানেন আগের মতোই আমরা কিন্তু নতুন নতুন ঘটনাগুলো আবার বাছাই করে আপনাদের সামনে তুলে ধরি এবং ভূত.com এর পাশাপাশি মাঝখানে যে 5টা দিন থাকে, এই 5 দিনে আমরা ভূত এফএম তুলে ধরার চেষ্টা করি। এটা আপনারা জানেন মাহমুদ সাহেব, আমি নিজেও কিন্তু আজ রাসেল ভাইয়ের ভূত.com এ গিয়ে ঘটনা বলেছি এবং বলি। তো সেখান থেকে আমি আরজে রাসেল ভাইয়ার ঘটনাগুলো অথেন্টিকভাবে অরিজিনালি আপনারা শুনতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। লিসেনার্স, আমরা কিন্তু রীতিমতো নিজেদের কণ্ঠেও আপনাদের ভয়েসগুলো নিচ্ছি, সেগুলো কিন্তু এডিট করেও কিন্তু ছাড়ছি। আপনারা যদি চান আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন, আমরা সেই ঘটনাগুলো পড়ে অথবা আপনাদের ভয়েস মেলগুলো কালেক্ট করে আমরা প্রচারযোগ্য করতে পারবো। লিসেনার্স, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।